বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। এমপি নির্বাচিত হওয়ার পর এবার ঢাকা দক্ষিণ সিটি থেকে মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিলেন ইশরাক হোসেন। আবারও লড়াই জমতে পারে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে। পুলিশের কনস্টেবল পদে বিশাল নিয়োগের ঘোষণা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। চাকরি ফেরত পাচ্ছেন 650 এসআই। 12 মার্চ সংসদ অধিবেশনের ডাক দিলেন রাষ্ট্রপতি। একই দিন চূড়ান্ত হবে স্পিকার, ডেপুটি স্পিকার। আলোচনায় রয়েছে 3 নাম। সারা দেশে একের পর এক খুলছে আওয়ামী লীগের কার্যালয়। রাজনৈতিক দলের সমঝোতা নাকি অন্য কিছু, এ নিয়ে চলছে গুঞ্জন। মির্জা ফখরুল বলছেন করা হবে আইনিভাবে মোকাবেলা। আওয়ামী লীগ ইস্যুতে হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে নাসিরউদ্দিন পাটোয়ারির স্ট্যাটাস দিলেন সংস্কার এবং বিচার হওয়া নিয়ে বার্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার জ্যেষ্ঠ পুত্র ইশরাক হোসেন। প্রতিমন্ত্রী ইশরাক এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার এক ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন তিনি। ঢাকা 6 আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সংক্ষিপ্ত ফেসবুক পোস্টে লিখেছেন, ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাল্লাহ। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 6 আসন থেকে জয়ী হন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। পরে তাকে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী করা হয়। নির্বাচিত হয়ে তার নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে তাৎক্ষণিক ও অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন ইশরাক হোসেন। এদিকে 2022 সালের এক আদেশ অনুযায়ী ঢাকা সহ দেশের 4টি সিটি কর্পোরেশনের মেয়র পদটি মন্ত্রী পদমর্যাদার সমান। ঢাকার 2 সিটি কর্পোরেশনের ডামাডোলের শুরুতেই প্রাথমিক মেয়র প্রার্থী ঠিক করেছে জাতীয় নাগরিক পার্টি। দলের একাধিক নেতার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এনসিপির নেতারা জানান, ডিএনসিসির মেয়র প্রার্থী হিসেবে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবকে প্রাথমিকভাবে বাছাই করেছে। আদিব সদ্যসমাপ্ত সংসদ নির্বাচনে 11 দলীয় জোট থেকে ঢাকা 18 আসনের প্রার্থী ছিলেন। বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হলেও 1,11,297 ভোট পান তিনি। অন্যদিকে 24 জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের মেয়র প্রার্থী করতে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। আসিফ মাহমুদ 24 অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। সংসদ নির্বাচনের প্রাক্কালে উপদেষ্টা পদ ছাড়েন। নির্বাচনকালীন এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। তাছাড়া ঢাকা 8 আসন থেকে সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির নাম আলোচনায় রয়েছে। এনসিপির একজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, রমজানের পর সিটি কর্পোরেশন নির্বাচন হবে, তা ধরে নিয়ে নিজেদের প্রার্থিতা ঠিক করছে এনসিপি। এই নির্বাচনেও জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সঙ্গে সমঝোতা করে অংশ নেবেন তারা। সেই আলোকে প্রার্থিতা ঠিক করছেন। কাউন্সিলর প্রার্থী ঠিক করে সেই তালিকা নিয়ে জামায়াতের সঙ্গে সমঝোতার বৈঠকে বসবে দলটি। নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের প্রথম সপ্তাহেই পুলিশে বিশাল নিয়োগের সুখবর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, খুব দ্রুত পুলিশে 2701 জন কনস্টেবল জরুরি ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এটা দ্রুত বাস্তবায়ন শুরু হবে। সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য জনপ্রত্যাশা অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করা। জানান, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো আমরা আবারও ভেরিফাই করব। সেগুলো যথাযথ প্রক্রিয়ায় হয়েছে কিনা আমরা সেটা খতিয়ে দেখব। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লাইসেন্স যারা পেয়েছে তারা এটা পাওয়ার উপযুক্ত কিনা সেটা যাচাই করা হবে। যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে লাইসেন্স পেয়েছে সেগুলো বাতিল করা হবে। এসব লাইসেন্সের অধীনে অস্ত্র থাকলে সেগুলো বাতিল হবে। তিনি বলেন, আমার জানামতে 10,000-এর বেশি অস্ত্র এখনও উদ্ধার হয়নি, সেগুলো এখনও অবৈধ। এগুলো নিয়ে মামলা হতে পারে। যথাযথ প্রক্রিয়ায় এগুলো উদ্ধার করা হবে বলেও জানান তিনি। দলীয় নিয়োগের অভিযোগ এনে 2006 সালে চূড়ান্ত নিয়োগ বাতিল হওয়া পুলিশের প্রায় 650 জন এসআই ও সার্জেন্ট চাকরি ফেরত পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। নিয়োগ বাতিল হওয়া পুলিশ কর্মকর্তাদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের ফাইল প্রধান উপদেষ্টার দপ্তরে পেন্ডিং ছিল, তারা ন্যায় বিচার পাবে উল্লেখ করে মন্ত্রী বলেন, আদালতের রায় অনুসারে তাদের চাকরি ফেরত পাওয়ার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার দপ্তরে জানানো হয়েছিল, তবে কি কারণে সেটি অনুমোদন হয়নি তা জানা নেই। তিনি আরও জানান, বর্তমানে পুলিশের 2701 জন কনস্টেবল পদ খালি রয়েছে। এসব পদে জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে পুলিশের কাজে হস্তক্ষেপ বিষয়ে সতর্ক করে সালাউদ্দিন আহমেদ বলেন, কেউ পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করতে পারবে না।
যদি কেউ বাধা বা হস্তক্ষেপ করে তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী 12 মার্চ। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বেলা 11টায় এদিন অধিবেশন শুরু হবে। সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 12 মার্চ রোজ বৃহস্পতিবার বেলা 11টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। রাষ্ট্রপতি সংবিধানের 72 অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেছেন। প্রথা রয়েছে, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও আগামীর পরিকল্পনা তুলে ধরে ভাষণ দেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী 297 জন সংসদ সদস্য শপথ গ্রহণ ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। এখন 12 মার্চ স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গত 17 ফেব্রুয়ারি দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় স্থান পেয়েছেন 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী। এছাড়া উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট 10 জনকে। এখন স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপ কে হচ্ছেন তা নিয়ে চলছে জোর আলোচনা। স্পিকার পদের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। ক্লিন ইমেজের নেতা হিসেবে তাকে স্পিকার নির্বাচিত করার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে। নরসিংদী 2 আসন থেকে তিনি মোট 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরপর আলোচনায় রয়েছে দলটির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নাম। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদিন এবার বরিশাল 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া আলোচনায় রয়েছে সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুকের নামও। জানা গেছে এই 3 জনের মধ্য থেকে একজনকে স্পিকার নির্বাচিত করার সম্ভাবনাই বেশি। এদিকে ডেপুটি স্পিকার পদে আলোচনায় রয়েছেন লক্ষ্মীপুর 4 আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, ভোলা 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও নোয়াখালী 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকনের নাম। মন্ত্রী হওয়ার আলোচনায়ও তারা এগিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মন্ত্রিসভায় তাদের জায়গা দেওয়া হয়নি। ডেপুটি স্পিকার পদ প্রাপ্তি নিয়েও রয়েছে অনিশ্চয়তা, তবে দৌড়ে এগিয়ে থাকবেন তারা। এছাড়া সংসদের সরকার দলীয় চিফ হুইপ পদে নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক ও নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর নাম শোনা যাচ্ছে। বিএনপি সূত্র বলছে, দলের ভেতরে ও বাইরে আলোচনায় স্পিকার পদে ডক্টর আব্দুল মঈন খানের নাম বেশি গুরুত্ব পাচ্ছে। কারণ বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যকে মন্ত্রিসভার পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হলেও ডক্টর খান এখনও সরকারের বাইরে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি 5মবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফলে প্রবীণ এ নেতাকে কোথায় অন্তর্ভুক্ত করা হয় তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয় পুনরায় দখলে নিতে চেষ্টা করছে। অনেক জেলায় কার্যালয়ে ছবি টাঙানো ও পতাকা উত্তোলন করেছে দলটির নেতাকর্মীরা। প্রশ্ন উঠেছে, দলের নির্দেশে নাকি ব্যক্তিগত উদ্যোগে তারা এ ধরনের তৎপরতা চালাচ্ছেন, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক দলের সমঝোতা আছে। কার্যক্রম নিষিদ্ধ দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেছেন, দলের কার্যালয় নিষিদ্ধ বা বাজেয়াপ্ত করা হয়নি বলে দলের নেতাকর্মী ও সমর্থকদের সেখানে যেতে বাধা নেই বলে তারা মনে করেন। তিনি বলেন, এখানে নির্দেশনা বা সমঝোতার কিছু নেই। কর্মী সমর্থকরা দলীয় কার্যালয়ে যাবে, এটাই স্বাভাবিক। বাহাউদ্দিন নাসিম বলেন, তারা আশা করছেন এসব বিপত্তি কেটে যাবে এবং সরকার শিগগিরই আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। তবে অভিযোগ রয়েছে, কোনো জায়গায় বিএনপি ও জামায়াতের নেতাদের আশ্বাসে কার্যালয় খুলেছে আওয়ামী লীগ। কোথাও আবার আশ্বাস দেওয়ার পরও দলীয় প্রতিপক্ষ গ্রুপের হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। নির্বাচনের পরদিনই আলোচনায় আসে পঞ্চগড়ের আওয়ামী লীগের একটি কার্যালয়ের তালা খোলার ভিডিও। বিএনপির স্থানীয় একজন নেতার উপস্থিতিতে তালা খোলার ঘটনা সামাজিক মাধ্যমে আলোচনা ঝড় তোলে। এরপর গত 1 সপ্তাহে চাঁদপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বরগুনার বেতাগী ও পটুয়াখালীর দশমিনা উপজেলা কার্যালয় সহ সারা দেশের বিভিন্ন জেলায় নিজেদের কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্থানীয় বিএনপি কিংবা জামায়াত নেতাদের সহযোগিতা বা আশ্বাসে দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। তাদের মতে, আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারকে গ্রহণ না করলেও নির্বাচিত সরকারকে তারা প্রত্যাখ্যান করেনি। তাছাড়া বিভিন্ন দলকে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়ার উদাহরণ বিএনপির আগেও আছে। সেই হিসেবে আওয়ামী লীগের কার্যালয় খোলা ও স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে পারে বিএনপি। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনিভাবে দেখা হচ্ছে। হঠাৎ করেই খুলছে একের পর এক আওয়ামী লীগের কার্যালয়। দলের কার্যক্রম স্থগিত থাকলেও কার্যালয়ের পতাকা উত্তোলন ও ইফতার পার্টির মতো ঘটনা ঘটছে। এমন প্রেক্ষাপটে কার্যক্রম নিষিদ্ধ দলের কার্যালয় খোলা নিয়ে বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে তাদের কার্যালয় খোলা নিয়ে প্রশ্ন তুলে সংস্কার আর জুলাই গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনায় দায়ীদের বিচার হবে কিনা তা জানতে চাইলেন এনসিপির মুখ্য সমন্বয়ক। সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে কুমিল্লা ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ফেসবুক অ্যাকাউন্টে ট্যাগ করে একটি পোস্টে এ প্রসঙ্গ তোলেন তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারী লিখেছেন, হাসনাত আব্দুল্লাহ কই, লীগ তো দোকান খোলা শুরু করেছে। নির্বাচন তো হলো, এবার সংস্কার আর বিচার হবে। এর আগে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। এরপর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। অন্তর্বর্তী সরকারের অধীনে গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপি নেতৃত্বাধীন সরকার। এই নির্বাচনে হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা থেকে জয়ী হলেও ঢাকা 8 আসনে লড়ে হেরে যান নাসিরউদ্দিন পাটোয়ারী। দেশি বিদেশি কোম্পানির কাছে বিপুল অঙ্কের দেনা নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশের নতুন সরকার বিদ্যুৎ খাতে একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে যাচ্ছে। রমজানের পরপরই সেচ ও গ্রীষ্ম মৌসুমের চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে বেগ পেতে হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এখনই বিদ্যুতের চাহিদা 13,000 মেগাওয়াটের কাছাকাছি। এবছর বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা 18,000 মেগাওয়াট হতে পারে বলে ধারণা দিচ্ছে বিদ্যুৎ বিভাগ। সরকারের নবনিযুক্ত বিদ্যুৎ মন্ত্রী বলছেন, বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে গ্যাস, কয়লা এবং তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালিয়ে চাহিদা পূরণ করার চেষ্টা করা হবে। আর আমদানি তো করতে হবে, কয়লা তো আমার নাই, কয়লা আনতে হবে, তারপরে এলপিজি আনতে হবে, এলএনজি আনতে হবে, সব ইম্পোর্ট করতে হবে। এদিকে তো পাহাড় পরিমাণে বাকি করে গেছে, বকেয়া করে গেছে। সব মিলে একটা ফিনান্সিয়াল একটা চ্যালেঞ্জ আছে সামনে বড়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী এবছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ খাতে দেশি বিদেশি কোম্পানির কাছে 45,000 কোটি টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে জড়িত বেসরকারি কোম্পানিগুলো জানিয়েছে গত 7-8 মাস ধরে তারা কোনো বিদ্যুতের বিল পাচ্ছে না, ফলে তাদের 14,000 কোটি টাকা বকেয়া জমা হয়েছে। প্রশ্ন হলো, এত বকেয়া কিভাবে জমলো? এটা ফ্রম দ্য বিগিনিং কিউমুলেটিভ হারে হইতে হইতে এই অবস্থায় আসছে। আমরা পাচ্ছি সরকার থেকে সাবসিডি, সেটা আবার মাইনাস হচ্ছে, এইভাবে এই পর্যায়ে আছে। এর মধ্যে কিছু আরো মাইনাস হবে সরকার থেকে, আমরা হয়তো কিছু টাকা পাবো সাবসিডির। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পিডিবির বকেয়া এক পর্যায়ে 3 মাসে নেমে এসেছিল। তবে 2025 সালের জুলাই মাসের পর থেকে আর কোনো বিল পরিশোধ করেনি বলে জানায় বেসরকারি উদ্যোক্তারা। এই পরিস্থিতি নতুন সরকারকে বেকায়দায় ফেলতে পারে বলে আশঙ্কা রয়েছে। সাবেক বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বিবিসি বাংলাকে বলেন, শেষ পর্যায়ে 2,000 কোটি টাকার মতো ছাড় করার একটা ব্যবস্থা করা হয়েছিল। বিপিডিবি যখন থেকে টাকা পায় তখন দেয়। ওদের বিপিডি সোর্স কি, যে ওরা হচ্ছে রেভিনিউ, প্লাস হচ্ছে যে ওরা থেকে কি বলে যে অর্থ বিভাগ থেকে ভর্তুকি পায়। তো এই দুইটার অ্যাভেলেবিলিটির উপরে এটা তো করার কোনো অর্থ নেই। সরকার অতি সত্বর বকেয়া পরিশোধ শুরু না করলে গরমে চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন করা কঠিন হবে বলে উল্লেখ করেছে বেসরকারি কোম্পানিগুলোর সংগঠন বিপ্পা। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকলেও প্রাথমিক জ্বালানির সংস্থান করে বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে মোট সক্ষমতার 88% বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে গ্যাস, কয়লা এবং তেলের ব্যবহার হয়। এই জ্বালানির বড় অংশই আমদানি করে চাহিদা মেটাতে হয়। দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ায় এলএনজি আমদানি করে চাহিদা পূরণ করতে হচ্ছে। এছাড়া তেল ও কয়লা প্রায় পুরোটাই আমদানি করতে হয়। $15 বিলিয়ন একটা বিশাল অ্যামাউন্ট। কারণ $15 বিলিয়ন যদি শুধু এই এনার্জি ইম্পোর্টে যায়, আমি আরো হিসাব দেখাচ্ছি যে আমাদের ক্যাপাসিটি চার্জ সবকিছু মিলতে করতে প্রায় $20 থেকে $25 বিলিয়ন চলে যায়। বর্তমানে বাংলাদেশে বিদ্যুতের ভর্তুকি প্রায় $4 বিলিয়ন সমপরিমাণ।
বিশ্লেষকরা বলছেন এই ভর্তুকির চক্র থেকে বেরিয়ে আসতে হলে বহুমাত্রিক কৌশল নিতে হবে, যার মধ্যে বিদ্যুতের দাম সমন্বয়, সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং তেল ভিত্তিক কেন্দ্র কমিয়ে আনার মতো পদক্ষেপ থাকতে পারে। বিদ্যুৎ খাতে দায় দেনা পরিশোধ এবং জ্বালানি সংকট নিয়ে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলছেন, আপাতত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবে সরকার। পরিকল্পনা আছে। বিদ্যুতের সবচেয়ে বড় সমস্যা তো এটা টোটালি ফিনান্সিয়ালি ব্যাংকরাপ্ট করে দিচ্ছে তো কোম্পানি। এটাকে অনেক বকেয়া, অনেক পাওনা দানা, তারপরে জ্বালানি নাই, জ্বালানি ইম্পোর্ট করতে হবে। মানে মোট কথা হলো ভেরি কমপ্লিকেটেড, বাট কাজ করে এগুলো সমাধান করতে হবে আর কি। আপনাদের প্রায়োরিটি কি হবে? এখন প্রায়োরিটি তো রোজার মধ্যে বিদ্যুৎটা চালানো, তারপরে সেচের সময় বিদ্যুৎটা ঠিক মতো চালানো, এইগুলোকে মানুষের কাছে কষ্ট যাতে কম হয় সেটার জন্য চেষ্টা করবো আর কি। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ফসিল ফুয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য এই বকেয়া ক্রাইসিস ও ব্যয়বৃদ্ধি মাথা চাড়া দিয়ে উঠেছে। তবে এখনই তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ করে চাহিদা পূরণ করা সম্ভব নয় বলেও মনে করছেন কেউ কেউ। এ ব্যাপারে নতুন সরকারের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, অতীতের নানা অনিয়ম সামলে কিভাবে বিদ্যুৎ পরিস্থিতি সামাল দেওয়া যেতে পারে সেজন্য আপাতত সরকার তার ভাষায় ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ সংকট সামলানোর পথ খুঁজে দেখছে। কিভাবে হবে জুলাই সনদ বাস্তবায়ন তা নিয়ে চলছে জোর আলোচনা। বিশেষ করে বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় রাজনীতির অন্দরমহলে দেখা দিয়েছে নানা গুঞ্জন। এরই মধ্যে জামায়াত ও এনসিপি দেখিয়েছে তীব্র প্রতিক্রিয়া। তবে বিএনপি বলছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কোনো বিধান সংবিধানে নেই, যে কারণে তারা শপথ নেয়নি। এদিকে সংবিধান সংস্কার পরিষদ ছাড়া এই সংসদের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্য নাহিদ ইসলাম। তবে এরই মধ্যে দেশের সর্বোচ্চ আদালতে গণভোটের বিরুদ্ধে রিট হয়েছে। এমনকি জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়েও হয়েছে আরেকটি রিট। জুলাই সনদ ঘিরে রাজনীতি যখন এমন অবস্থায় ঘুরপাক খাচ্ছে, তখন ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছেন আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞরা। সংবিধান সংস্কার পরিষদে বিএনপির শপথ না নেওয়াকে সঠিক অবস্থান বলছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর স্বাধীন মালিক। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণকে সংবিধানের পরিপন্থী বলেও আখ্যায়িত করেন তিনি। বিএনপি খালি সংসদের শপথ নিয়েছে, বিএনপির সংসদ সদস্যরা। এখন প্রথম কথা হলো যে এখন ওনারা তো দুইটা, জামাতে ইসলামী, এনসিপি, তারা দুইটা শপথ নিয়েছে। এখন এই সংবিধান সংস্কার পরিষদের সভা কে ডাকবে? যারা এইসব করেছেন তাদের বোধহয় সংবিধান সম্পর্কে ধারণাগুলি স্পষ্ট না। আর সংবিধান সংস্কার করার জন্য তো নতুন একটা পরিষদের দরকার নেই, সংসদেরই তো ক্ষমতা আছে, তাই তো? সংসদের ক্ষমতা বলে আমাদের সংবিধান এই পর্যন্ত 18 বার সংশোধন করা হয়েছে। নতুন কিছু জিনিস যেটা তারা বলছেন, জুলাই চার্টারের যে সংবিধানের পরিবর্তনের কথা, যোগ বিয়োগের কথা, কিছু জিনিস বাদ দেওয়ার কথা, নতুন কিছু যোগ দেওয়ার কথা। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সংসদ সদস্যদের শপথ নেওয়াকে সাংঘর্ষিক বলে মনে করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। সংবিধানের তৃতীয় তফসিলে যে শপথের নমুনাগুলো দেওয়া আছে সে অনুযায়ী হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে শপথ নিলেন। ওই শপথের শেষ লাইনটা হচ্ছে যে আপনি এই সংবিধানের সংরক্ষণ করবেন, সব রকমের প্রতিশ্রুতি দিলেন, প্রতিজ্ঞা করলেন যে এই সংবিধানটাকে আপনি সংরক্ষণ করবেন। সেইটা করার পরে দেখা গেল যে আপনি আরেকটা শপথ নিতে যাচ্ছেন, যেখানে শপথ নিচ্ছেন যে এই সংবিধানের অনেক কিছুই মৌলিক পরিবর্তন করে ফেলবেন আপনি। তাহলে তো সেলফ কন্ট্রাডিক্টরি পজিশন নেওয়া হয়ে গেল। আপনি একদিকে বলছেন সংবিধানটাকে সংরক্ষণ করবেন, এই কথা বলে আপনি শপথ নিলেন। শপথ নেওয়ার পর রাষ্ট্রপতির প্রশাসনিক আদেশ দ্বারা আরেকটি শপথ নেওয়ার বাধ্যবাধকতা তৈরি হলো, এটা রাষ্ট্রপতির অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার। সেটাতে শপথ নিচ্ছেন যে এই সংবিধানের অনেক কিছু আপনি পরিবর্তন করে ফেলবেন। ফলে এটা তো আপনার এমপি হিসেবে যে আপনি শপথ নিলেন সেই শপথেরও ব্যর্থ হয়ে যাচ্ছে।
এই আইনজীবীর মতে সংসদে বসেই জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে হবে, রাষ্ট্রপতির আদেশে নয়। এই শপথ যেহেতু তৃতীয় তফসিলে নেই, ফলে শপথ কিংবা এই যে রাষ্ট্রপতির আদেশ, এটার আসলে কোনো আইনি ভিত্তি নেই। এটা খুবই কন্ট্রাডিক্টরি একটা পজিশন, এবং কনস্টিটিউশনে তাকে আসলে এই ধরনের আদেশ দেওয়ার কোন রকমের আইনি অধিকারই দেন। এরকম আইনি অধিকারহীন ভাবে কোনো যখন আদেশ হয়, সেটা কনস্টিটিউশনের এগেনস্টে যদি যাই, বিদ্যমান কনস্টিটিউশনের 26 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার করে বলা আছে, সেটা হচ্ছে আপনার ভয়েড অব ইনিশিও, শুরু থেকে বাতিল বলে গণ্য করা হবে। তো এখন এই রকমের একটি গোজামিলের রাষ্ট্রপতির আদেশ, সেটার পরিপ্রেক্ষিতে যদি আপনি এখন ইয়েতে যান, শপথ গ্রহণ করতে যান, কনস্টিটিউশনাল রিফর্ম করার জন্য আবার কাউন্সিল করার, সেটাতে তো এক ধরনের আইনি জটিলতা তৈরি হচ্ছে। আর এটা করতে তো ওনারা বাধ্য নন, কারণ হচ্ছে আপনি ইলেক্টেড মেম্বার হলেন হচ্ছে বিদ্যমান কনস্টিটিউশনে, কনস্টিটিউশনে যে পরিবর্তন যেভাবে করার সুযোগ রাখা হয়েছে, সে অনুযায়ী কনস্টিটিউশনের পরিবর্তন সবই করা সম্ভব। বা সবাই যদি এই সংসদে বসে সিদ্ধান্ত নেন যে কনস্টিটিউশনটা আসলে পরিবর্তন করবেন, কিংবা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আবার ওনারা গঠন করবেন, সেটাও সংসদে বসে সিদ্ধান্ত হতে হবে, রাষ্ট্রপতির আদেশে হবে না। শেষ পর্যন্ত আইনি লড়াই আর রাজনৈতিক বিতর্কের ভিড়ে জুলাই সনদ কতটুকু আলোর মুখ দেখবে তা হয়তো খুব অল্প সময়ের মধ্যেই বোঝা যাবে। তবে তার জন্য দরকার হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতার প্রকাশ। হরমুজ প্রণালীর নীল জলরাশিতে গর্জে উঠল ইরানের নতুন ক্ষেপণাস্ত্র, নাম তার সাদ 3G। প্রথমবারের মতো এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালালো ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা IRGCর নৌবাহিনী। কিন্তু এই পরীক্ষার সময় নিয়ে তৈরি হয়েছে নানা সমীকরণ। কারণ ইরানের এই সামরিক তৎপরতার মধ্যেই মধ্যপ্রাচ্য থেকে নিজেদের সেনা সরাতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানি নৌবাহিনীর জাহাজ শহীদ সায়াদ সিরাজি থেকে প্রথমবারের মতো উৎক্ষেপণ করা হয় সায়াদ 3G। এটি মূলত ভূমিভিত্তিক সায়াদ 3 সিস্টেমের একটি উন্নত নৌ সংস্করণ। IRGCর প্রকাশিত ভিডিওতে দেখা যায় ক্ষেপণাস্ত্রটি উলম্বভাবে আকাশের দিকে ছুটে যাচ্ছে। প্রায় 150 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি একটি দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা বলয় তৈরি করবে বলে দাবি করেছে তেহরান। ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর ঠিক এমন সময় এলো যখন মধ্যপ্রাচ্যে নিজেদের অন্যতম প্রধান ঘাঁটিগুলো থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে পেন্টাগনের সূত্রের বরাতে বলা হয়েছে, কাতার ও বাহরাইন থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করা শুরু হয়েছে। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক আস্তানা, সেখান থেকেও কয়েকশো সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি সিরিয়া থেকেও সেনা প্রত্যাহারের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। কিন্তু কেন এই সেনা প্রত্যাহার? বিশ্লেষকেরা মনে করছেন এটি ইরানের সম্ভাব্য হামলার মুখে একটি সতর্কতামূলক ব্যবস্থা। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র যদি ইরানে কোনো সামরিক অভিযান চালায়, তবে তেহরান পাল্টা আঘাত হিসেবে এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। 19 ফেব্রুয়ারি জাতিসংঘে ইরান স্পষ্ট করে দিয়েছে, আক্রান্ত হলে অঞ্চলের সব শত্রু ঘাঁটি তাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু হবে। শর্ত মেনে নিয়ে চুক্তিতে রাজি হতেই ইরানকে একের পর এক সামরিক হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে পাঠিয়েছেন 120টিরও বেশি যুদ্ধ বিমান, মোতায়েন রেখেছেন 2টি বিমানবাহী রণতরী। এই অবস্থায় যুদ্ধ এড়াতে ওয়াশিংটনের সঙ্গে দফায় দফায় আলোচনা করছে তেহরান। আর সেই আলোচনাতেই মিলেছে উত্তেজনা কমার আভাস। পারমাণবিক আলোচনায় আশাব্যঞ্জক ইঙ্গিত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ নিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য বলছে, ইরান তাদের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুত কমাতে রাজি হয়েছে, তবে তা হতে হবে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর অধীনে। এক্ষেত্রে নিজেদের কাছে থাকা অতি সমৃদ্ধ 300 কেজি ইউরেনিয়াম রপ্তানি করবে না তেহরান। এদিকে এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, ইরান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক আলোচনায় বাস্তব প্রস্তাব আদান প্রদান হয়েছে এবং ইতিবাচক সংকেত মিলেছে। তবে আমরা যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছি। এর আগে গত 17 ফেব্রুয়ারি জেনেভায় দ্বিতীয় দফা বৈঠক করে দুপক্ষ। যদিও সেই আলোচনায় বড় কোনো অগ্রগতি হয়নি, তবে 27 ফেব্রুয়ারি তৃতীয় দফা বৈঠকের আগে চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে জোর প্রচেষ্টা চালাচ্ছে দুপক্ষ। এমনটাই জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি।
এতদিন দুই মেরুতে অবস্থান করলেও চুক্তির ব্যাপারে হঠাৎ এমন নমনীয়তার কারণ হিসেবে জানা গেছে, সম্প্রতি আঞ্চলিক উত্তেজনা চরমে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, চুক্তি না হলে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। শুধু তাই নয়, উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতিও বাড়িয়েছেন তিনি, যা সম্ভাব্য যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। তবে চাপের মুখেও ইরান চুক্তিতে রাজি না হওয়ায় কিছুটা হতাশ ট্রাম্প। ফক্স নিউজকে এমনটাই জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি বলেন, প্রেসিডেন্ট জানতে চান কেন ইরান এখনো আত্মসমর্পণ করছে না। এত সামরিক চাপের পরও ইরান কেন বলছে না যে তারা পারমাণবিক অস্ত্র চায় না? তারা আসলে কি করতে চায়? এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, আমরা কেন আত্মসমর্পণ করছি না জানতে চান? কারণ আমরা ইরানি। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের ইঙ্গিত মিললেও কূটনৈতিক সমাধান এখনো সম্ভব বলেই জানিয়েছেন আরাগচি। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্মান ও গর্বের। এটি ইরানি বিজ্ঞানীরা নিজেরাই তৈরি করেছে। এর জন্য ইরানকে বড় মূল্য দিতে হয়েছে। 2 দশক মার্কিন নিষেধাজ্ঞা ও বিজ্ঞানীদের হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আরাগচি আরও বলেন, ইরান জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা IAEA এর তত্ত্বাবধানে কাজ করছে এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT এর সদস্য হিসেবে শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি ব্যবহারের অধিকার রাখে, যার মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণও রয়েছে। তবে সমৃদ্ধকরণ ইস্যুটি সংবেদনশীল হলেও সমাধান সম্ভব। তবে আরাগচি এটাও স্পষ্ট করেছেন, বর্তমানে আলোচনা কেবল পারমাণবিক বিষয় নিয়েই হচ্ছে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সমর্থন নিয়ে নয়। ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? তেহরানকে নিয়ন্ত্রণ করা নাকি নিজের রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখা? ফিনান্সিয়াল টাইমসের একটি সাম্প্রতিক প্রতিবেদন এখন পুরো বিশ্ব রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু। সেখানে বলা হচ্ছে, ট্রাম্পের লড়াইটা এখন আর কৌশলগত নয়, বরং এটি তার টিকে থাকার লড়াই। কিন্তু কেন এমন পরিস্থিতি তৈরি হলো? কেন মার্কিন প্রেসিডেন্টকে ইরানের সঙ্গে এক রক্তক্ষয়ী যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকতে হচ্ছে? বিশ্লেষকরা বলছেন, 3টি প্রধান শক্তি এখন ডোনাল্ড ট্রাম্পকে এক ভয়াবহ চক্রের দিকে ঠেলে দিচ্ছে। 2024 সালে নির্বাচনী প্রচারণায় AIPAC বা আইপ্যাক ট্রাম্পের পক্ষে প্রায় $100 মিলিয়ন বেশি খরচ করেছে। বেনিয়ামিন নেতানিয়াহু শুরু থেকেই ট্রাম্পের ওপর চাপ দিয়ে আসছেন ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে। আর নির্বাচনী দায় পার করতে ট্রাম্পও যেন সেই লবির শর্ত মেনে নিতেই বেশি আগ্রহী। রিপাবলিকান ফান্ডারাইজাররা সরাসরি বলছেন, বড় অর্থদাতারা ঠিক যা চান নেতানিয়াহু তাই চান। আর ট্রাম্প জানেন, এই আর্থিক সহায়তার হাত ফসকে গেলে তার রাজনৈতিক তৎপরতা মুখ থুবড়ে পড়বে। কংগ্রেসে নিজের নড়বড়ে সংখ্যাগরিষ্ঠতা আর একের পর এক আইনি জটিলতা থেকে বাঁচতে ট্রাম্পের একটি বড় রাজনৈতিক সংকট প্রয়োজন। ইতিহাসের পুরনো চাল অনুযায়ী একজন প্রেসিডেন্ট যখন ঘরে কোণঠাসা হন, তখন বিদেশে শত্রু খোঁজেন তিনি। নিজেকে ওয়ার টাইম লিডার বা যুদ্ধকালীন নেতা হিসেবে জাহির করে সমালোচকদের মুখ বন্ধ করতে চান তিনি। সতর্ক বার্তা যে আসছে না তা নয়। 2026 সালের জানুয়ারিতে খোদ ডেমোক্র্যাটরা হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের ওপর একতরফা হামলা কেবল ওই অঞ্চলের শাসন ব্যবস্থাকেই শক্তিশালী করবে। এমনকি এক সময়ের কট্টর ট্রাম্প সমর্থন টাকার কার্লসনও এখন ক্ষুব্ধ। তিনি বলছেন, ইসরায়েলের পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে নিজের ভিত্তি হারিয়ে ফেলছেন ট্রাম্প। শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন মিয়ার শাইমার বলেন, ট্রাম্প নিজেকে এমন এক কূটনৈতিক জালে আটকে ফেলেছেন যেখানে তিনি না পারছেন যুদ্ধ এড়াতে, না পারছেন মিত্রদের দাবি মেটাতে। এমনকি খোদ ইসরায়েলের ভিতরই এখন আওয়াজ উঠছে, ট্রাম্প এবং নেতানিয়াহু দুই উন্মাদ নিজেদের জেল যাত্রা ঠেকাতে দুটি জাতিকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। ইতিহাস বলছে, নিক্সন বা বুশ বিপদে পড়লে অনেকেই যুদ্ধের পথ বেছে নিয়েছেন। কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধ কি আমেরিকার জন্য লাভজনক হবে? পেন্টাগনের নিজস্ব মূল্যায়ন বলছে, আমেরিকার জন্য কোনো হুমকি নয় ইরান, বরং 2018 সালে ট্রাম্প নিজেই পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়ে পরিস্থিতি জটিল করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই যুদ্ধ মার্কিন সম্পদ অপচয়, যা মধ্যপ্রাচ্যে দেশটির অবস্থান আরও দুর্বল করবে। দিন শেষে এটি কি কেবল কৌশলগত ত্রুটি নাকি বড় কোনো বিপর্যয়? ট্রাম্পের এই ব্যক্তিগত বাজি আমেরিকার জন্য কত বড় মূল্য নিয়ে আসবে তা হয়তো যুদ্ধ শুরুর আগে পরিষ্কার হবে না। তবে ইতিহাস মনে রাখবে, কখনো কখনো ক্ষমতা টিকিয়ে রাখার লড়াই জাতীয় স্বার্থকেও ছাপিয়ে যায়। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।